A Room of One's Own পরবর্তী অংশ পার্ট 3 I went therefore to the shelf where the histories stand and took down one of the latest Professor Trevelyan's History of England. এখানে ভার্জিনিয়া উলফ বলেছেন I went therefore to the shelf where the histories stand. আমি অতএব বেরিয়ে গিয়েছিলাম কোথায়, সেই তাক, সেই সেলফের উদ্দেশ্যে যেখানে হিস্ট্রি রাখা থাকে, মানে ইতিহাসের বই তিনি পড়ে সেখান থেকে সেই সত্যটা তিনি যাচাই বা অনুসন্ধান করতে বেরিয়ে গিয়েছিলেন। and took down one of the latest Professor Trevelyan's History of England. তিনি নিয়ে নিয়েছিলেন প্রফেসর ট্রেভেলিয়ানের লেখা হিস্ট্রি অফ ইংল্যান্ড নামে একটি বই, কারণ ইতিহাসের পাতায় যে ফ্যাক্টগুলো থাকে সেগুলো কখনো ভুল হওয়ার নয়, তাই তিনি এই বইটা উঠিয়ে নিয়েছিলেন সত্যিটা খোঁজার উদ্দেশ্যে। Once more I looked up women found position of and turned to the pages indicated. তিনি কি বললেন? once more I looked up women found position of. তিনি কি বললেন? once more I looked up women found position of. এর আগে তিনি বলেছিলেন যে তিনি আর তার সেই অনুসন্ধানটাকে বিস্তারিতভাবে করতে চান না, খুব সংকীর্ণ ফোকাস করতে চান, তাই তিনি বইটা খুলেই উনার যতটুকু দরকার ছিল ঠিক সেই অংশটুকুর ওপরে তিনি ফোকাস করলেন, উইমেনদের যে পজিশন, অ্যান্ড টার্ন টু দ্য পেজেস ইন্ডিকেটেড, এবং ঠিক জায়গায় যেখানে উইমেনদের পজিশন সম্পর্কে লেখা আছে সেই পেজটার কাছে তিনি পৌঁছলেন। ওয়াইফ বিটিং I read was a recognized right of man and was practiced without shame by high as well as low. এখানে তিনি কি বলেছেন যে সেখানে কি পেলেন ওই বইটাতে খোঁজে উইমেনদের পজিশন সম্পর্কে? না, ওয়াইফ বিটিং, স্ত্রীর ওপরে হাত তোলা, স্ত্রীকে মারধর করা। তিনি পড়লেন যে স্ত্রীকে মারধর করা সেই সময় পুরুষদের কাছে একটা রাইট ছিল, অধিকার ছিল, এবং ওয়াজ প্র্যাকটিসড, মানে এটা একটা প্রথা হয়ে চলে আসছিল, উইদাউট সেম, কোনো লজ্জাহীন ভাবে, কিসে কিসে, অ্যাজ হাই অ্যাজ লো, মানে উঁচু সম্ভ্রান্ত বংশেও আর নিম্ন বংশের মানুষদের মধ্যেও, মানে সমাজে উঁচু নিচু এই বর্ণ বিভেদে, এই শ্রেণী বিভেদে, এই জাত বিভেদে, এই অর্থনীতি বিভেদে সবার মধ্যেই এই প্রথাটা কমন ছিল এবং সবাই সেটা লজ্জাহীনভাবে এই প্রথাটা মেনটেন করতো এবং নিজেদের অধিকার মনে করত। Similarly, the historian goes on, the daughter who refused to marry the gentleman of her parents' choice was liable to be locked up, beaten and flung about the room without any shock being inflicted on public opinion. কি বলেছে? Similarly, the historian goes on. এইভাবে সেই ঐতিহাসিক প্রফেসর ট্রেভেলিয়ান বলেছিলেন যে কি, the daughter, যে সেই সময়ে সেই যুগে যে সমস্ত মেয়েরা তাদের বাবা মায়ের পছন্দ করা পাত্রর সাথে বিবাহ করতে চাইতো না, তারা লায়েবল, মানে তারা দায়ী থাকতো, টু বি লকড আপ, মানে তারা লায়েবল থাকতো নিজেদেরকে বন্দি রাখার জন্য, মানে তাদেরকে একটা ঘরে বন্দি করে দেওয়া হতো, বিটেন, মারধর করা হতো, অ্যান্ড ফ্লাং অ্যাবাউট দ্য রুম, এবং একটা ঘরে প্রায় ছুঁড়ে ফেলে দেওয়া হতো। তাহলে তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটতো এর জন্য তারাই দায়ী থাকতো, কারণ তারা যদি তাদের বাবা মার পছন্দের পাত্রকে না বলতো। অ্যান্ড উইদাউট এনি শক বিং ইনফ্লিক্টেড অন পাবলিক ওপিনিয়ন, এবং এই যে জিনিসটা হতো এটা কিন্তু সমস্ত জনগণের কাছে এটা নর্মালাইজ হয়ে গিয়েছিল, মানে এইটা চোখের সামনে দেখে কেউ যে একটা শক পাচ্ছে বা অবাক হয়ে যাচ্ছে এমনটা কিন্তু হতো না। তার মানে সবাই এই জিনিসটার সাথে গা সওয়া ছিল। ইনফ্লিক্টেড মানে প্রদান করা, মানে এই জিনিসটা চোখের সামনে দেখে, চোখের সামনে একটা মেয়েকে গৃহবন্দী করে দেওয়া, বিটেন করা এবং একটা রুমে ছুঁড়ে ফেলে দেওয়া, এইটা দেখেও কেউ কিন্তু এর বিরুদ্ধে কোনো মতামত প্রদান করতো না, মানে সবার কাছে এটা নর্মালাইজ ছিল। ম্যারেজ ওয়াজ নট অ্যান অ্যাফেয়ার অফ পার্সোনাল অ্যাফেকশন বাট অফ ফ্যামিলি অ্যাভারেজ, পার্টিকুলারলি ইন দ্য চিভালরাস আপার ক্লাসেস। ম্যারেজ ওয়াজ নট অ্যান অ্যাফেয়ার অফ পার্সোনাল অ্যাফেকশন, তখন বা সেই যুগে ম্যারেজ, বিয়ে কিন্তু কোনো ভালোবাসা বা কোনো অ্যাফেকশন, আসক্তির প্রকাশ ছিল না, মানে দুজন ব্যক্তি দুজনকে ভালোবাসে তাই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এমনটা কিন্তু ছিল না। তখনকার যুগে বিয়ে মানে ছিল হচ্ছে দুটো আপার ক্লাস বা দুটো পরিবারের মধ্যে, বাট অফ ফ্যামিলি অ্যাভারেজ, অ্যাভারেজ মানে হচ্ছে লোভ, ধন সম্পত্তি, টাকা পয়সার লোভ। তাহলে বিবাহ কেন হতো তখনকার যুগে? বিবাহ হতো শুধুমাত্র দুটো পরিবারের মধ্যে ধন সম্পত্তি, টাকা পয়সা, এই সমস্ত কিছুর জন্য, আদান প্রদান বা এই সমস্ত কিছুর শ্রীবৃদ্ধির জন্য। পার্টিকুলারলি ইন দ্য চিভালরাস আপার ক্লাসেস, বিশেষ করে চিভালরাস মানে হচ্ছে যারা খুব মেয়ে পটাতে পটু, মানে রমণী রজক, যারা মেয়েদের জন্য ভালো ভালো কথা বলে মেয়েদেরকে নিজেদের জালে ফেলে। আপার ক্লাসের সেই উঁচু সম্ভ্রান্ত পরিবারের সেই রমণী রজক, সেই সমস্ত পার্টিকুলার সেই সমস্ত পরিবারের পাত্রদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষ করে প্রযোজ্য ছিল। বিট্রোথাল often took place while one or both of the parties was in the cradle, and marriage when they were
scarcely out of the nurse's church. কি বলেছে? betrothal. betrothal মানে হচ্ছে বাগদান often took place while one or both of the parties was in the cradle. cradle মানে হচ্ছে শিশুদের বিছানা। তাহলে বাগদান সম্পন্ন হয়ে যেত উভয় পক্ষের মধ্যে যখন তারা প্রায় কিনা শিশুদের বিছানায় থাকতো, মানে খুব ছোট্ট বয়সে তাদের মধ্যে বাগদান সম্পন্ন হয়ে যেত। এবং ম্যারেজ when they were scarcely out of the nurses church, এবং প্রায় নার্সেস মানে আয়াদের যে রক্ষণাবেক্ষণ, সেই রক্ষণাবেক্ষণের থেকে ছাড়া পাওয়া মাত্রই প্রায় যেন তাদের বিয়ে হয়ে যেত। দ্যাট ওয়াজ অ্যাবাউট 1470, এবং এই সমস্ত কিছু ছিল প্রায় 1470 সেই সময়কার কথা। সুন আফটার দ্য চসার্স টাইম। চসার ছিলেন ইংরেজি সাহিত্যের একজন খুব বড় লেখক, ফাদার অফ ইংলিশ প্রোজ বলা হতো। সেই চসারের ঠিক পরেই 1470 সময়ের ঘটনা এগুলো। The next reference to the position of women is some 200 years later, in the time of the Stuarts. তাহলে এর পরবর্তী সময়ের কথা, মানে চসারের পরবর্তী সময় 1470 কথা এখানে হিস্টোরিয়ান ট্রেভেলিয়ান রেকর্ড করেছেন, এবং তারপরে এই সময় তিনি যা যা হতো সেটা বললেন, এবং এর পরের রেফারেন্স তিনি টানছেন 200 বছর পরে স্টুয়ার্টের রাজত্বকালে। স্টুয়ার্টকে ডিউরিং দ্য রেইন অফ দ্য ব্রিটিশ হাউস অফ স্টুয়ার্ট। তাহলে ব্রিটিশ হাউস অফ স্টুয়ার্ট যেই সময় রাজত্ব করত তাদের সেই রাজ্যাভিষেকের সময়, মানে 200 বছর পরের ঘটনা তিনি এবারে বলছেন। It was still the exception for women of the upper and middle class to choose their own husband, and when the husband had been assigned, he was lord and master, so far at least as law and custom could make him. তাহলে বলছে সেই 200 বছর পরেও কিন্তু উইমেনদের পজিশন নিয়ে যখন বলতে গিয়েছেন তখনও তিনি বলেছেন ইট ওয়াজ স্টিল দ্য এক্সেপশন ফর দ্য উইমেন, যে তখনও কিন্তু এটা এক্সেপশন ছিল যে উইমেনরা তাদের নিজেদের চয়েসে তাদের হাজব্যান্ড চুজ করবে বা বিয়ে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, মানে তখনও কিন্তু মেয়েদের কাছে এই স্বাধীনতা ছিল না। এবং যদিও বা যখন বিয়ে তাদের হতো তাদের ওই হাজব্যান্ডরা কি হতো, তাদের মাস্টার বা প্রভু হিসেবে নিয়োজিত হতো, এবং হাজব্যান্ড মানে সে প্রভুর আসনে উন্নীত হতো। so far at least as law and custom could make him, যতটা তাকে এই প্রথা এই সমাজ ব্যবস্থা অ্যালাউ করত ততটা পরিমাণ সে তার স্ত্রীর প্রভু বা স্বামী হিসেবে চিহ্নিত হতো। Yet even so, Professor Trevelyan concludes neither Shakespeare's women nor those of authentic 17th century memoirs like the Verneys and the Hutchinsons seem wanting in personality and character. এখানে তিনি শেক্সপিয়ারের লেখা উইমেনদের রেফারেন্স টেনে এনেছেন। তিনি এখানে বলেছেন শেক্সপিয়ারের উইমেনরা বা শেক্সপিয়ারের নায়িকারা, শেক্সপিয়ারের বিভিন্ন গল্পে যে সমস্ত মহিলা চরিত্র ছিল তারা, এমনকি 17th century memoirs যেমন ভার্নিস এবং হাচিনসন, তারা কেউই কিন্তু এরকম ছিল না, তাদের মধ্যে পার্সোনালিটি বা ক্যারেক্টার ছিল। Certainly, if we consider it, Cleopatra must have had a way with her. Lady Macbeth, one would suppose, had a will of her own. Rosalind, one might conclude, was an attractive girl. যদি আমরা ধরতে চাই নিশ্চিতভাবে এটা বলা যায় যে ক্লিওপেট্রাও কিন্তু উদাহরণস্বরূপ বলা যায় তার নিজের একটা পথ ছিল, মানে সে তার নিজস্ব ভাবে নিজের মতো করে চলতো, স্বাধীন ছিল। লেডি ম্যাকবেথও তাই, তার নিজের ইচ্ছে মতো কাজ করত। রোজালিন্ডও ঠিক একই ধরনের উদাহরণের মধ্যে পড়ে, এবং সবশেষে এগুলো থেকে বলা যায় যে এরা প্রত্যেকেই কিন্তু অ্যাট্রাকটিভ গার্ল ছিল। Professor Trevelyan is speaking no more than the truth when he remarks that Shakespeare's women do not seem wanting in personality and character. তাহলে এখানে বলা হয়েছে প্রফেসর ট্রেভেলিয়ান সত্যির বেশি এখানে বলেননি যখন তিনি এটা বলেছেন যে শেক্সপিয়ারের উইমেনরা এরা কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের মধ্যে ব্যক্তিত্ব ছিল, তাদের পার্সোনালিটি ছিল, ক্যারেক্টার ছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে কি দেখা যাচ্ছে ওই সময়ে মহিলাদের ক্ষেত্রে কোনো স্বাধীনতা ছিল না, তাদের অবস্থা খুবই দুর্বিষহ ছিল সমাজে, তাদের উপর সবকিছু চাপিয়ে দেওয়া হতো। কিন্তু সেই সময়ের রাইটিংয়ে যে মহিলাদের ক্যারেক্টার সেটা কিন্তু ডিফারেন্ট ছিল। কিন্তু ভার্জিনিয়া উলফ কি বলেছিলেন, ফ্যাক্ট এবং ফিকশনের মধ্যে অবশ্যই কোনো মিল থাকতে হবে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছিল না, কারণ ফিকশনাল বিভিন্ন রাইটিংয়ে মহিলা চরিত্রগুলো খুব স্বাধীন ছিল, নিজেদের রাস্তা তারা নিজেরা তৈরি করত, নিজেদের উইলে কাজ করত, কিন্তু সেই সময়কার সমাজ ব্যবস্থাতে বাস্তব ক্ষেত্রে সেটা ছিল না। এই ক্ষেত্রে কিন্তু একটু অমিল ছিল। নট বিং আ হিস্টোরিয়ান, ওয়ান মাইট গো ইভেন ফার্দার অ্যান্ড সে দ্যাট উইমেন হ্যাভ বার্নড লাইক বেকনস ইন অল দ্য ওয়ার্কস অফ অল দ্য পোয়েটস ফ্রম দ্য বিগিনিং অফ টাইম। তাহলে এখানে বলেছে বেকনস, বেকনস মানে হচ্ছে মশাল। তাহলে কি বলা হয়েছে, নট বিং আ হিস্টোরিয়ান, শুধু
শুধুমাত্র একজন ঐতিহাসিক নয়, মানে এই বিষয়টা বুঝতে বা জাজ করতে গেলে শুধুমাত্র একজন ঐতিহাসিক হিসেবে না, ইভেন ফার্দার ওয়ান মাইট গো ইভেন ফার্দার অ্যান্ড সে দ্যাট উইমেন হ্যাভ বার্নড লাইক বেকনস। তাহলে এর জন্য কোনো হিস্টোরিয়ান হওয়ার দরকার নেই, একজন খুব সহজেই এটা বলতে পারে বিভিন্ন কবির বিভিন্ন লেখাতে তাদের যে উইমেন ক্যারেক্টাররা ছিল তারা প্রকৃতপক্ষে সেই গল্পের বেকন মানে মশালের মতো কাজ করতো, আলো দেখাতো তারা। যেমন ক্লাইটেমনেস্ট্রা, অ্যান্টিগন, ক্লিওপেট্রা, লেডি ম্যাকবেথ, ফেড্রে, ক্রেসিডা, রোজালিন, ডেসডিমোনা, দ্য ডাচেস অফ মালফি। অ্যামাং দ্য ড্রামাটিস্ট, এমনকি ড্রামাটিস্টদের মধ্যেও, দেন অ্যামাং দ্য প্রোজ রাইটার্স মিলামান্ড, ক্লারিসা, বেকি শফ, অ্যানা কার্নিনা, এমা ব্রোভারি, ম্যাডাম ডে গার্মেন্টেস। তাহলে এমনকি শুধুমাত্র পোয়েটদের যে লেখা সেই লেখার সেই নায়িকারা নয়, ড্রামাটিস্টদের লেখার নায়িকারাও, এমনকি প্রোজ রাইটারদের যে লেখা সেখানেও মেয়েদের চরিত্রগুলো কিন্তু খুবই স্বাধীন ছিল। দ্য নেমস ফ্লো টু মাইন্ড, এই ধরনের মহিলাদের নাম যারা স্বাধীন চেতা ছিল এরকম ঝাঁকে ঝাঁকে আমাদের মনে বা মাইন্ডে আসতে পারে বা আমরা আনতে পারি উদাহরণস্বরূপ। nor do they recall women lacking in personality and character, এবং এদের কেউই কিন্তু পার্সোনালিটি বা ক্যারেক্টার ল্যাক করে না, মানে এদের কারোর মধ্যে পার্সোনালিটি বা ক্যারেক্টারের অভাব নেই, এদের মধ্যে যথেষ্ট পরিমাণে সেই আকর্ষণীয়তা কাজ করতো, কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা ছিল না। শুধুমাত্র এই যে কবি, ড্রামাটিস্ট, প্রোজ রাইটারদের রাইটিং এ সেই ফিকশনাল ওয়ার্কেই এগুলো ছিল, বাস্তব ক্ষেত্রে চিত্র কিন্তু আলাদা ছিল। Indeed, if women had no existence save in the fiction writing by men, one would imagine her a person of the utmost importance. তাহলে কি বলছে? ইনডিড ইফ, প্রকৃতপক্ষে বা সত্যি কথা বলতে গেলে, ইফ উইমেন হ্যাড নো এক্সিস্টেন্স সেভ ইন দ্য ফিকশন রাইটিং বাই মেন, উইমেনদের যদি কোনো অস্তিত্ব না থাকতো বিশেষ করে ম্যানদের লেখা সেই সমস্ত ফিকশন রাইটিং ছাড়া, তাহলে কি হতো? ওয়ান উড ইমাজিন হার অ্যাজ আ পার্সন অফ দ্য আটমোস্ট ইম্পর্টেন্ট, তাহলে তাকে কিন্তু ইতিহাসের পাতায় যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হতো, ভেরি ভেরিয়াস, খুবই গুরুত্ব দেওয়া হতো, হিরোইক অ্যান্ড মিন। এবং তাহলে তার পজিশন কিরকম হতো? হিরোইক, সে খুব সাহসী, এবং মিন, মিন মানে নিকৃষ্ট, স্প্লেন্ডিড মানে খুব উজ্জ্বল, আবার সর্ডিড মানে ঘৃণ্য, ইনফিনাইটলি বিউটিফুল, অতুল্যভাবে সুন্দর, অ্যান্ড হিডিয়াস ইন দ্য এক্সট্রিম মানে কদাকার, খুবই কদাকার, অ্যাজ গ্রেট অ্যাজ মেন, সামথিং ইভেন গ্রেটার, এমনকি পুরুষের মতোই গ্রেট, মহান, এবং কিছু কিছু ক্ষেত্রে পুরুষের থেকেও বেশি। তাহলে কি বলা হচ্ছে? যদি উইমেনদেরকে সত্যি কিন্তু সমাজে ওই ধরনেরই একটা চোখে, মানে ফিকশন রাইটিং এ শুধুমাত্র নয়, যদি সমাজে উইমেনদের অস্তিত্ব ওভাবেই থাকতো তাহলে কিন্তু তাদের এই সমস্ত গুণাবলীগুলো দেখা যেত, এবং তারা শুধুমাত্র ম্যানদের মতো গ্রেট হতো না, কিছু কিছু ক্ষেত্রে ম্যানদের থেকেও তারা গ্রেটার হিসেবে দেখা দিত তাদের অস্তিত্ব। বাট দিস ইজ উইমেন ইন ফিকশন, কিন্তু এগুলো তো হওয়ার নয়, কারণ এগুলো সবগুলোই ফিকশন, কল্পনাতে। ইনফ্যাক্ট বাস্তবে, অ্যাজ প্রফেসর ট্রেভেলিয়ান পয়েন্টস আউট, সি ওয়াজ লকড আপ, বিটেন and flung about the room. In fact, কিন্তু বাস্তবে কি হতো? যেমনটা প্রফেসর ট্রেভেলিয়ান পয়েন্ট আউট করেছেন, যে প্রকৃত ক্ষেত্রে বা বাস্তব ক্ষেত্রে কিন্তু তাদেরকে লক করে রাখা হতো একটা রুমে, প্রহার করা হতো এবং ছুঁড়ে ফেলে দেওয়া হতো। এই ছিল তাদের অবস্থা, উইমেনদের অবস্থা ছিল সোসাইটিতে সেই সময় ঠিক এই রকম। তাহলে এখানে যে ভার্জিনিয়া উলফ বলেছেন যে ফ্যাক্ট এবং ফিকশনের মধ্যে অবশ্যই কোনো মিল থাকতে হবে, মিল না থেকে পারে না, সেটা সব ক্ষেত্রে দেখা গেলেও সমাজে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে না। তাহলে এখানে দেখা যাচ্ছে ভার্জিনিয়া উলফ যে একটা সত্য অনুসন্ধান করতে চলেছিলেন, এবং তিনি যে বলেছিলেন ফ্যাক্ট এবং ফিকশনের মধ্যে অবশ্যই একটা মিল থাকতে হবে, কারণ বিভিন্ন ফিকশনাল ক্যারেক্টারগুলো ফ্যাক্ট থেকে অনুপ্রাণিত হয়েই হয়। তাহলে এখানে কিন্তু সমাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে না মহিলাদের অবস্থা, বিশেষ করে এই সমাজে এক, কিন্তু ফিকশনাল রাইটিংয়ে মহিলাদের গুরুত্ব বা ব্যক্তিত্ব কিন্তু আলাদা। এই দুয়ের ক্ষেত্রে কিন্তু ফ্যাক্ট এবং ফিকশন কোনো মতেই মিলছে না। আজ তাহলে এতদূর পর্যন্তই। আশা করি এই প্যারাগ্রাফটা বুঝতে কারো কোথাও অসুবিধা হয়নি, সবাই মন দিয়ে পড়বে, তাহলে প্রত্যেকটা লাইনের মানে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের প্যারাগ্রাফটা থাকছে পরের ভিডিওতে।